নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় স্টোরি টেলার। আজ আপনাদের জন্য এক বিশেষ গল্প নিয়ে এসেছি, যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত গভীর, আবেগপূর্ণ এবং রোমাঞ্চকর। এটি একটি সাধারণ বাঙালি পরিবারের কাহিনী, যেখানে এক গৃহকর্ত্রী এবং এক সাধারণ কর্মীর মধ্যে গড়ে ওঠা এক গোপন ও নিষিদ্ধ সম্পর্কের উপাখ্যান। এই ধরনের গল্প আপনাদের মনকে স্পর্শ করবে, তবে হ্যাঁ, এটি প্রাপ্তবয়স্কদের জন্য। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রমা, এই গল্পের রমা। এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার। স্বামীর নাম অজিত। দুটি ছেলে মেয়ে, বড় ছেলে কলেজে পড়ে, ছোট মেয়ে স্কুল ছাত্রী। আমাদের একটি সুন্দর গোছানো সংসার। আমার জীবনও ছিল শান্ত সুশৃঙ্খল। কিন্তু জীবনের স্রোত কখন কোন দিকে বাঁক নেয় তা কি আর কেউ বলতে পারে? সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে অজিতের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই বাড়ির বাবুর্চি, যার বাবার বন্ধু, তার ভাইয়ের ছেলে, অর্থাৎ সে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি বাবুর্চি হিসেবে এসেছিল। নাম শ্যামল। শ্যামলের আগমনের আগে পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু সেদিন যখন সে প্রথম আমার নজরে এলো, তখনই কিছু একটা বদলে গেল। সে যখন হেসেলে কাজে ব্যস্ত ছিল, আমি একবার গিয়েছিলাম তদারকি করতে। হাজার ব্যস্ততার মাঝেও তার মুখটা কেমন শান্ত অথচ তেজদীপ্ত ছিল। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই চোখে কত গভীরতা, কত না বলা কথা লুকানো আছে। মনে মনে ভেবেছিলাম, এই কেমন অনুভূতি, সাধারণ একজন বাবুর্চির প্রতি আমার কেন এত আগ্রহ। সেই অনুষ্ঠানেই প্রথমবার তার সাথে আমার কথা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এই প্রথম আমাদের অনুষ্ঠানে এসেছেন? সে একটু ইতস্তত করে উত্তর দিয়েছিল, হ্যাঁ দিদি, কিন্তু এখানকার পরিবেশ খুব সুন্দর। ওর শান্ত সরল উত্তর আমার মনে দাগ কেটেছিল, কিন্তু তখনও জানতাম না এই সাধারণ কথাবার্তাই আমার জীবনে এক ঝড় নিয়ে আসবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর শ্যামল তার কাজে ফিরে যায়, কিন্তু আমার মনে তার এক অদ্ভুত ছাপ রয়ে যায়। প্রায়ই অজিতের সাথে গ্রামের বাড়িতে যেতে হতো, কারণ আমাদের গ্রামের বাড়িটি বেশ বড় এবং সেখানেই প্রায়ই পারিবারিক অনুষ্ঠান হতো। আর সেই বাড়িতে প্রায়ই এই বাবুর্চি অর্থাৎ শ্যামল তার বাবাকে নিয়ে আসত, তাই গ্রামের বাড়িতে যাওয়া মানেই শ্যামলের সাথে দেখা হওয়া। অজিতের সাথে আমার সম্পর্কটা খারাপ ছিল না, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা ছিল। অজিত ছিল ব্যবসায় ডুবে থাকা একজন মানুষ। তার জগৎ ছিল ব্যবসা, লাভ লোকসান। আমার জগৎ ছিল সংসার, ছেলে মেয়ে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম, নিজের বলে কিছু ছিল না। গ্রামের বাড়িতে যখন শ্যামল আসত, আমি সুযোগ পেলেই তার সাথে কথা বলতাম। প্রথম দিকে শুধু সাধারণ কথাবার্তা, ওর কাজ, ওর পরিবার, ওর গ্রামের কথা। ধীরে ধীরে কথার গভীরে যেতে লাগলাম। বুঝলাম শ্যামল শুধু একজন বাবুর্চি নয়, ওর মধ্যে অনেক জ্ঞান, অনেক চিন্তা। ও কবিতা লিখতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে। ওর রুচি, ওর ভাবনা আমার থেকে অনেক উন্নত। একবার আমি গ্রামের বাড়িতে একা গিয়েছিলাম। অজিত তখন শহরে ব্যস্ত। আমার বাড়িতে একজন পুরনো কাজের লোক ছিল, তার বাবা অসুস্থ হওয়ায় সে গ্রামে গিয়েছিল। তাই কিছু রান্নার জন্য আমি শ্যামলকে ডেকেছিলাম। সে এসেছিল। আমি তখন রান্নাঘরে গিয়েছিলাম। সে তখন আমার সাথে কথা বলতে লাগল। ওর কথা, ওর হাসি, ওর মুখের দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দিদি, আপনি কি রোজই এমন একা থাকেন? না না, অজিত আজ শহরে গেছে, আমি একটু একা। আপনার কি কোনো অসুবিধে হচ্ছে? না, তেমন কিছু না। এইভাবে কথা বলতে বলতে কখন যে ওর দিকে আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম তা নিজেও বুঝতে পারিনি। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো সে আমার মনের কথাগুলো পড়তে পারছে। ওর কাছে আমার সব দ্বিধা, সব কষ্ট যেন ফিকে হয়ে যাচ্ছিল। সেদিন আমি ওকে কিছু মিষ্টি বানাতে বলেছিলাম। ও যখন বানাচ্ছিল আমি ওর পাশে দাঁড়িয়ে দেখছিলাম। ওর হাতের স্পর্শ, ওর নিপুণ কারুকার্য আমাকে সম্মোহিত করে দিচ্ছিল। ওর কাঁধের কাছে এসে আমি ওর হাত ধরে বলেছিলাম, শ্যামল, তুমি কি জানো তোমার রান্না কত সুন্দর? আমার এই কথা শুনে ও থমকে গেল, ওর মুখটা লাল হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, আপনার প্রশংসা পেয়ে আমার ভালো লাগছে দিদি। ওর উত্তর শুনে আমি আরও একটু এগিয়ে গেলাম। ওর মুখের দিকে তাকিয়ে মনে হলো ওর ভিতরেও একটা ঝড় বইছে। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, শুধু রান্না নয়, তোমার সবকিছুই সুন্দর শ্যামল। আমার এই কথায় ও কাঁপতে শুরু করল। আমি ওর হাত ধরে নিজের দিকে টেনে নিলাম। আমাদের ঠোঁট একে অপরের কাছাকাছি চলে এলো। বুকের ভেতরটা ধুকপুক করছিল, ভয়ের সাথে এক অদ্ভুত আনন্দ। আমি অজিতকে সবটা ভুলিয়ে দিচ্ছিলাম। এই নিষিদ্ধ টান, এই গোপন আকর্ষণের যে কি তীব্রতা! ওর শরীরের উষ্ণটা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল।
মনে হচ্ছিল এই মুহূর্তটা এখানেই থেমে যাক, কিন্তু সমাজের ভয়, পরিবারের চিন্তা আমায় গ্রাস করছিল। আমি দ্রুত সরে এলাম। না শ্যামল, এমনটা হওয়া উচিত নয়। শ্যামল আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখে কি এক অব্যক্ত যন্ত্রণা। আমি বুঝতে পারছি দিদি, কিন্তু আপনার প্রতি আমারও। সে আর কথা শেষ করতে পারল না। সেই দিন থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। বাইরে আমরা স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে এক তীব্র আকর্ষণ। অজিতের সামনেই ছেলেমেয়ের সামনে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু মনে মনে আমি শ্যামলকে খুঁজতাম। শ্যামলের যখনই আমাদের গ্রামে আসার কথা হতো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। গ্রামের বাড়িতে গিয়ে অজিতের অজান্তে আমি ওর সাথে দেখা করতাম, কখনো রান্নাঘরে, কখনো বাগানে, কখনো বা পুরনো ঠাকুর ঘরের আড়ালে। আমাদের গোপন মুহূর্তগুলো ছিল তীব্র, উত্তেজনাপূর্ণ। ওর স্পর্শে আমার শরীর কেঁপে উঠত, ওর চোখের গভীরতায় আমি হারিয়ে যেতাম। একবার অজিত যখন বাইরে গিয়েছিল, আমি শ্যামলকে আমাদের বাড়িতে ডেকে পাঠালাম। সে এলো। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে তখন শুধু ওর জন্য আকুলতা। আমি ওর বুকে মুখ গুজে দাঁড়িয়ে রইলাম। ও আমার চুল স্পর্শ করছিল। ওর হাতের স্পর্শে আমি শিহরিত হচ্ছিলাম। রমা, তুমি কি সত্যি এটা চাও? ওর গলার স্বর ভারী। হ্যাঁ শ্যামল, আমি তোমাকে চাই। আমার এই কথায় ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমাদের ঠোঁট আবার মিলিত হলো। এই মিলন ছিল তীব্র, আবেগঘন। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত নিষেধাজ্ঞা, সমস্ত বাধা তুচ্ছ। আমাদের শরীরের ভাষা, আমাদের গোপন স্পর্শ এক নিষিদ্ধ প্রেমের একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ। রমা, তুমি কি জানো এটা কতটা বিপজ্জনক? জানি শ্যামল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ওর ঠোঁট আমার ঘাড়ে নেমে এলো। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ওর আলিঙ্গনে বিলীন হয়ে গেলাম। এই নিষিদ্ধ প্রেম, এই গোপন আকর্ষণ আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে তা আমি নিজেও জানতাম না। শুধু জানতাম শ্যামলকে ছাড়া আমার চলবে না। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হয়ে গেল। অজিত প্রায়ই বাড়ি থেকে দূরে থাকত। সেই সুযোগে আমি শ্যামলকে আরও বেশি করে কাছে টানতে লাগলাম। আমাদের মধ্যেকার গোপন আদান প্রদান, স্পর্শ, একে অপরের প্রতি আকুলতা সবটাই যেন এক রুদ্ধশ্বাসে বেড়ে চলছিল। একদিন অজিত হঠাৎ করেই বাড়ি ফিরে এলো। আমি তখন শ্যামলের সাথে কথা বলছিলাম। অজিতকে দেখে আমরা দুজনেই চমকে উঠলাম। আমি দ্রুত শ্যামলকে অন্য ঘরে ঢুকিয়ে দিলাম। অজিত কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। অজিতের ঘরে ফেরাটা আমার জন্য এক নতুন ভয়ের সৃষ্টি করল। শ্যামলের সাথে আমার সম্পর্ক আরও কঠিন হয়ে গেল, কিন্তু এই টান, এই আকর্ষণ আমি ছাড়তে পারছিলাম না। একদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম, অজিতও শহরে। আমি শ্যামলকে আমার কাছে ডাকলাম। সে এলো। আমাদের দেখা হলো, কিন্তু এবারের আমাদের দেখা হওয়ার মধ্যে একটা চাপা টেনশন ছিল। রমা, আমরা আর কতদিন এমন করতে পারি? শ্যামল জিজ্ঞেস করল। আমি জানি না শ্যামল, কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না। কিন্তু তুমি কি জানো, যদি ধরা পড়ি তাহলে কি হবে? আমি সব জানি, কিন্তু তবু। কথা শেষ না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি ইশারায় ওকে চুপ থাকতে বললাম। দরজা খুলে দেখলাম অজিত দাঁড়িয়ে আছে। আমার মনে তখন এক তীব্র ভয়। অজিতের চোখ আমার দিকে, তারপরও শ্যামলের দিকে তাকালো। ওর মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু ওর চোখের দৃষ্টি কেমন যেন তীক্ষ্ণ। এখানে কি করছে? অজিত প্রশ্ন করল। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি শুধু থরথর করে কাঁপতে লাগলাম। শ্যামলও চুপচাপ দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করছি, এখানে কি করছে? অজিত আবার প্রশ্ন করল। ওর গলার স্বর শান্ত, কিন্তু তার মধ্যে এক অমোঘ বজ্রনাদ। শ্যামল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত ধরে ফেললাম। আমার মনে তখন হাজারো চিন্তা। কি বলবো, কিভাবে সামলাবো? আমি ওকে কিছু সাহায্য করতে বলেছিলাম। অজিত আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ওর দৃষ্টি গেল শ্যামলের দিকে। সাহায্য? কি ধরনের সাহায্য? আমার বুক তখনও ধুকপুক করছিল। আমি জানি অজিত কিছু সন্দেহ করেছে, কিন্তু ঠিক কি সন্দেহ করেছে তা বুঝতে পারছিলাম না। কিছু রান্নার ব্যাপারে। অজিত এক পা এগিয়ে এলো। ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো ও যেন আমার মনের গভীরে কি চলছে তা সবটা পড়ে ফেলছে। তোমার চোখ কি কিছু বলছে রমা, যা তোমার মুখ বলছে না? আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি বলবো, কি করব? না না, কিচ্ছু না। অজিতের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। সেই হাসিটা আমার বড় অচেনা, বড় ভয়ঙ্কর। আমি আজ রাতের খাবার এখানেই খাবো। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। শ্যামল আমার দিকে করুণ চোখে তাকালো। আমি অজিতের মুখোমুখি দাঁড়িয়ে রইলাম। আমার মনে তখন এক তীব্র ভয় আর অনিশ্চয়তা। এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব? কি অপেক্ষা করছে আমার জন্য? এই সব প্রশ্নের উত্তর আমার জানা নেই। বিদ্রোহ গল্পটি এখানে শেষ হচ্ছে না। এই নিষিদ্ধ প্রেমের কাহিনী কোন দিকে মন নেবে তা জানতে হলে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।